হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো ডব্লিউপি কেপি কনস্টেবলের যে ম্যাথের সিরিজটা শুরু করেছিলাম, যে 1000+ কোশ্চেনের যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার পার্ট 2 হবে। মানে সেকেন্ড সিরিজ হবে বা সেকেন্ড ক্লাস বলতে পারো। ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি সংখ্যাকে যখন আমি 38 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগফল 90 থাকছে এবং ভাগশেষ 19 হচ্ছে। তাহলে সংখ্যাটি কত? মানে ধরো একটা সংখ্যা x আছে, একে যখন আমি 38 দিয়ে ভাগ করছি আমার ভাগফল কত? 90 হচ্ছে এবং ভাগশেষ কত? আমার 19 হচ্ছে। তাহলে এই এক্স, যে এক্স সমান সমান কি বলতে পারি? 38 গুণ 90 যোগ আমার 19। তাহলে এই সংখ্যাটা বেরোবে। এবার দেখো, আমরা এত বড় তো গুণ করব না, 38 কে তো 90 দিয়ে গুণ করব না। আমরা ইউনিট ডিজিট দিয়ে কাজ করে দেখবো কি হয় কি হয় না। দেখো, যদি 38 কে 90 দিয়ে গুণ করি তাহলে ইউনিট ডিজিটে 0 আসবে। আর 19 এর 9 আমি যদি 0 এর সাথে যোগ করি তাহলে ইউনিট ডিজিটে আমার 9 আসবে। তাই তো? তাহলে ইউনিট ডিজিট 9 কোন অপশনটায় আছে দেখো? 2 নাম্বার অপশনে আছে, ওটা তাহলে কারেক্ট অ্যান্সার। 38 কে 90 দিয়ে গুণ করলাম, কিছু একটা বেরোলে লাস্টে 0 হবে। তার সাথে যেই আমরা 19 কে যোগ করে দেব, লাস্টে 9 আর 0 তে 9 হবে, ইউনিট ডিজিট 9 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যার লসাগু 693 এবং গসাগু 11। একটি সংখ্যা 77 হলে অপরটি আমার কত হবে? দেখো, যদি আমাকে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়ে দেয় আর লসাগু দশাগু দিয়ে দেয়, মানে বেসিক্যালি 4টে জিনিস হয়। আমার একটা সংখ্যা, অপর সংখ্যা, লসাগু আর গসাগু। এই 4টের মধ্যে যদি 3টে আমাকে দিয়ে দেয়, সে যেকোনো 3টে দিক। আমাকে হয় দুটো সংখ্যা দিয়ে দিল, একটা গসাগু দিয়ে দিল, বা দুটো সংখ্যা দিয়ে দিল, একটা লসাগু দিয়ে দিল, লসাগু গসাগু দিলে একটা সংখ্যা দিল, তাহলে আমরা কি করে আরেকটা বের করতে পারবো? দেখো, সবসময় মনে রাখবে, আদার নাম্বার আদার নাম্বার সমান সমান লসাগু মানে এলসিএম গুণ গসাগু মানে এইচসিএফ বা শুধু জিসিডি আমরা বলতে পারি, বাই একটি সংখ্যা মানে ওয়ান নাম্বার। এটাই আমাদের কনসেপ্ট, এটাই আমাদের ফর্মুলা। সে তোমাকে এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকুক, তোমরা বাকি 3টে থাকলে ওটাকে বের করতে পারবা। এখানে অপর সংখ্যা জানতে চেয়েছে। এলসিএম, লসাগু কত? 693 গুণ গসাগু কত? 11 ভাগ একটি সংখ্যা কত? 77। 11 দিয়ে করলে 7, 7 দিয়ে করলে 7 8 56, 7 নং 63, 63 তাহলে কত থাকছে? 6 3 63, 7 নং 63, তাহলে 99 কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 146 গুণ 146 গুণ 146 বিয়োগ 143 গুণ 143 গুণ 143 ডিভাইডেড 146 গুণ 146 যোগ 143 যোগ 143 যোগ 146 গুণ 143। দেখো ওপরে কি আছে? ওপরে বেসিক্যালি 146 এর হোল কিউব আছে, মানে 3 বার আছে, মাইনাস 143 এর হোল কিউব আছে। ডিভাইডেড কি আছে? ডিভাইডেড আছে 146 দুবার মানে স্কোয়ার, তার সাথে যোগ আছে 143 দুবার মানে তার স্কোয়ার, আর লাস্টে আছে যোগ 143 গুণ 146। এটা কিসের ফর্মুলা? ওপরে দেখো, ওপরেরটাকে এ কিউব মাইনাস বি কিউব বলতে পারি। এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি বলতে পারি? এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি বলতে পারি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকেও যদি আমি সেইভাবে লিখি যে a মাইনাস বি মানে 146 মাইনাস 143, এটা লিখলাম। তারপরে a স্কোয়ার মানে 146 এর স্কোয়ার যোগ ab মানে 146 গুণ 143 যোগ b স্কোয়ার মানে 143 এর স্কোয়ার, এটা গুণ আকারে এখানটা লিখলাম। সেম জিনিসটাও নিচে আছে আমার, এই যে 146 এর স্কোয়ার যোগ 143 এর স্কোয়ার যোগ ab। তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে এইটুকুনি। তাহলে 146 থেকে যদি আমি 143 বাদ দিই তাহলে কত পড়ে থাকে? 3। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট। √8 মাইনাস √4 মাইনাস √2 এর মান কত? আচ্ছা, একটুখানি বলবো সবাইকে একটু ট্রাই করতে। 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, একটু ট্রাই করো। প্রথম কটা কোশ্চেনে ট্রাই করার জন্য সময় দেওয়া হয়নি। ওকে, এখান থেকে একটু করো, ট্রাই করো। ট্রাই না করলে তার অঙ্ক শিখতে পারবে না, ট্রাই করতেই হবে, নিজেরা ট্রাই করতেই হবে। ওকে, চলো দেখো, সবার ফার্স্টে √8। √8 কে 8 কে কি লেখা যায়? 2 গুণ 2 গুণ 2 হয়ে গেল। √4 মানে আমরা জানি 4 এর বর্গমূল করলে 2 হয়, আর মাইনাস √2 আছে, মাইনাস √2। এইটাকে
এখান থেকে আমরা যদি দুটো 2 থেকে একটা বাইরে আনি তাহলে 2√2 হয়ে গেল। মানে দুটো 2 ভেতরে আছে, বাইরে আসলে একটা 2 হবে। আর এই -2 টাকে আমরা এখানটা নিয়ে আসছি -√2 মাইনাস এই 2। দুটো √2 থেকে একটা √2 মাইনাস গেলে শুধু √2 পড়ে থাকে -2। √2 -2 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে তিনটি সংখ্যা কি কি? চলো ট্রাই করো। দেখো, যদি মানে আমরা এটাকে ডিটেইলসে সলভ করি তাহলে এখানে কি আছে, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। প্রথম আর দ্বিতীয় আছে 4:5, আর দ্বিতীয় আর তৃতীয় আছে 5:6। আচ্ছা, 5 সেমই দিয়ে দিয়েছে, তাহলে একবারে তিনটে সংখ্যার অনুপাত আমরা বলতে পারি 4:5:6। এবার বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল 2400। প্রথম সংখ্যাকে যদি আমি 4x, মানে তিনটে সংখ্যা কি 4x, 5x, 6x। প্রথম আর তৃতীয় সংখ্যা 4x ইন্টু 6x। 4x ইন্টু 6x হচ্ছে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল। এটার ভ্যালু কত? 2400। 6 দিয়ে করলে 4 6 24, 400। আর 4 দিয়ে করলে 100। তাহলে x ইন্টু x মানে x স্কয়ার ইকুয়াল টু কত? 100। তাহলে x এর ভ্যালু 10 10 100, x এর ভ্যালু 10। x এর ভ্যালু 10 মানে 4x এর ভ্যালু 40, 5x এর ভ্যালু 50, আর 6x এর ভ্যালু কত? 60। মানে কারেক্ট অ্যান্সার 40 50 60, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? এটাকে এটাকে যদি আমি না সলভ করতাম, আমি যদি অপশন টেস্ট করতাম, সবার আগে তোমার কি দেখতে হবে? ফার্স্টে দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, কোন অপশনে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 আছে এটা চেক করব। দেখো 20 আর 40, 20 ডবল 40 মানে এটা 1:2 আছে। এটা 40 আর 50, 4:5 আছে। তারপরটা 40 আর 20 মানে 2:1 আছে। আর এটা 80:50 মানে 8:5 আছে। আমাকে আর অঙ্ক পড়ারই দরকার নেই। একমাত্র শুধু 2 নাম্বার অপশনটাই 4:5 অনুপাতে আছে। তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার। আরগুলো আমার দেখারই দরকার নেই। ঠিক আছে? নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 5.2, 4.8, 4.4, 4, কোয়েশ্চেন মার্ক। বলো। ওকে, দেখো সবার ফার্স্টে আমাকে কি দিয়ে শুরু করেছে? 5.2। আমরা যদি বলি 5.2 এর সাথে কি করলে 4.8 আসবে, তাহলে তোমরা কি বলবা? -0.4 করলে। আবার 4.8 এর থেকে 4.4 কি করে আসবে? -0.4 করলে। 4.4 এর থেকে 4 কি করে আসবে? -0.4 করলে। তাহলে সবকটা আমি 0.4 মাইনাস করছি। তাহলে এটা থেকেও এটা কি করব? 0.4 মাইনাস করব। 4 থেকে 0.4 মাইনাস করলে 3.6 আসবে। 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। এ এবং বি দুজনে একটি ব্যবসাতে 3:5 অনুপাতে মূলধন নিয়োজিত করে। কিছু মাস পর এ ব্যবসা ছেড়ে তার মূলধন নিয়ে চলে যায়। বছরের শেষে 2:5 অনুপাতে লাভ বন্টিত হয়। এ কত মাস পর ব্যবসা ছেড়ে চলে যায়? বলো। ওকে, দেখো সবার ফার্স্টে এ আর বি 3:5 অনুপাতে মূলধন নিয়োজিত করেছে। কিছু মাস পর এ ব্যবসা ছেড়ে চলে যায়, বি আমার থাকে। এ আমার ব্যবসা চলে যায় কিন্তু বি থাকে। বছরের শেষে এত অনুপাতে লাভ বন্টিত হয়েছে, তাহলে এ কত মাস পর ব্যবসা ছেড়ে চলে গেছে? আচ্ছা, এ আর বি এর
ইনভেস্টমেন্টের রেশিও কত? ইনভেস্টমেন্টের রেশিও আছে এ 3 ইউনিট টাকা ইনভেস্ট করেছে, বি 5 ইউনিট টাকা ইনভেস্ট করেছে। এ কত দিনের জন্য ইনভেস্ট করেছে? যদি আমি ধরি যে এ এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে, যে এক্স মাস পরে এ ব্যবসা ছেড়ে চলে গেছে, তাহলে এ এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটা কি হবে? 3 ইন্টু এক্স ইজ টু বি। বি পুরোটা ছিল, তাহলে বি 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, 5 ইন্টু 12। এটাই হয়ে গেল আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটাই হয়ে যায় আমাদের প্রফিটের রেশিও। যেটা ইনভেস্টমেন্টের রেশিও হয় সেই অনুপাতেই আমরা প্রফিট পাই। তাহলে এ 3 ইউনিট টাকা ইনভেস্ট করেছে এক্স মাসের জন্য, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 3x টাকা। বি 5 ইউনিট টাকা ইনভেস্ট করেছে 12 মাসের জন্য, তাহলে বি এর ইনভেস্টমেন্ট 5 ইন্টু 12 টাকা। এটারই ভ্যালু 2:5 দিয়ে দিয়েছে। তাহলে সলভ করব 3x বাই 5 ইন্টু 12 ইকুয়াল টু 2/5। 5 5 কেটে গেল, 3 দিয়ে 3 4 12, তাহলে x সমান সমান 4 দুগুণী 8। এ 8 মাস পর ব্যবসাটা ছেড়ে চলে যায়, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে মানে কি এক্স মাস পরেই সে চলে গেছে, তাহলে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায়। ওকে, নেক্সট, প্রদত্ত সংখ্যাগুলির গড় কত নির্ণয় করো। প্রদত্ত সংখ্যার গড় কত? ওকে, দেখো, গড় মানে কি সবকটা সংখ্যাকে যোগ করব, দিয়ে যতগুলো সংখ্যা আছে সেটা বিয়োগ মানে সেটা দিয়ে ভাগ করব। আমরা সাম করব, ডিভাইডেড নাম্বার যতগুলো নাম্বার আছে তাকে দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি অ্যাভারেজ মানে গড় পেয়ে যাই। ওকে, চলো শুরু করি। ফার্স্টে যোগ করব, কি আছে? 6 9 3 4 5 6 8 7 6 5 3 2 9 3 4 6 9 1 5 9 6 আর 3 9 8। যোগ করো। 8 আর 6 14, 14 আর 15, 15 আর 4 19, 19 20 21, 21 আর 6 27, 27 আর 6 33, 33 আর 6 36, হাতে কত? 3। 9, এই যে এইটার 9, 9 9 18, 3 নং 27, 27 30, 30 33 40, 40 45 55 56 57, হাতে কত? 5। এইবার এগুলো একটু মুছে দিই। হাতে কত? ৫। ৩ আর ৫ এ ৮, ৮ আর ৬ কত? ১৪, ১৪ আর ৯ কত? ৯, ২৩, ২৩ আর ৫ এ ২৮, ২৮ আর ৮ এ ৩৬, ৩৬ আর ৪ এ ৪০, ৪০ আর ৬ ৪৬, ৪৬ আর ৫ এ কত? ৫১। এটাকে কত দিয়ে ভাগ করব? কটা সংখ্যা আছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা হচ্ছে তো। তাহলে ৮ টা কোথা দিয়ে পেলাম? ও আচ্ছা, 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 আচ্ছা। ১ সেকেন্ড। আমার এই যে ৬৮২ এটা আমার যোগ করা হয়নি। তাহলে এই ৫১৭৬ এর সাথে আমি ৬৮২ টাকে একবার যোগ করে দিই। ৬ ৭ ৮, ৭ ৭ ১৪, ১৫ ৫, হাতে থাকে ১, ৬ আর ৭ একে ৮, ৫৮৫৮। এবার ৯ টা সংখ্যা হয়ে গেল। তাহলে ৫৮৫৮ কে আমি ৯ দিয়ে ভাগ করব। কত হয়? ৬ নং ৫৪, ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৪৫, ৫ নং ৪৫, তারপরে ৮ নামলো না 0, দশমিক দিয়ে 0 নামালাম। ৮ নং ৭২, ৭২ ৮০, ৮ নং ৭২, এরকম করে চলতেই থাকবে। তাহলে অ্যান্সার কোনটা? ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? এইবার দেখো আমি একটা কথা বলছি, বেসিক একটা কথা দেখো। কোথায় বলি, কোথায় বলি? এখানটায় বলছি। ধরো এমন একটা সংখ্যা নিলাম ১০ বা ১১ বা ১৩, এরম সংখ্যাকে তুমি ৩ দিয়ে ভাগ করে দেখো তো কত হয়? ১০ কে যদি ৩ দিয়ে ভাগ করি, এখানে ১০ নামলো, ৩ ১০, ৩ তিরিকে ৯, ১ দশমিক দিয়ে 0, ৩ তিরিকে ৯, আবার ১ দশমিক দিয়ে 0, 3.333, এটা হলো। পরেরটা ১১ কে যদি ৩ দিয়ে ভাগ করি কত হয়? ১১, ৩ তিরিকে ৯, ২০ দশমিক দিয়ে ৩ ৬ ১৮, ২০, ৩ ৬ ১৮, ২০, এরকম করে চলতেই থাকবে। আর লাস্ট ১৩/৩। চলো করো। ৩ ৪ ১২, ১ দশমিক দিয়ে 0, ৩ তিরিকে ৯, আবার ১ দশমিক দিয়ে 0, ৩ তিরিকে ৯, এরকম করে চলতেই থাকছে। তাহলে হয় যদি ওপরেরটা ধরো ১২ আছে, তাহলে ৩ দিয়ে ভাগ করলে ৩ ৪ ১২, পুরোটা চলে আসলো ৪। হয়
আমার যখন কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব, হয় পুরোপুরি কাটা যাবে বা আমার দশমিকের উপরে চলতেই থাকবে। হয় ওপরের সংখ্যাটাকে যদি আমি নিচে কোনো ৩ এর কোনো গুণিতক থাকে বা ৩ আমার একটা নাম্বার থাকবে, হয় সেটা পুরোপুরি কাটা যাবে বা আমার চলতেই থাকবে। এখানে দেখো এই সংখ্যাটা নিচে কি ৯, ৯ মানে তো ৩ এরই গুণিতক। হয় এই সংখ্যাটা ৯ দ্বারা পুরোপুরিভাবে ডিভিজিবল হবে বা এটা চলতেই থাকবে। তাহলে চলতেই থাকলে কখনো 0.50 তে শেষ হবে না, 0.80 তে শেষ হবে না, 0.90 তে শেষ হবে না। তাহলে এটাই অপশন। বুঝলে? আমার হবে না। এবার এটা কি? তুমি ভাবতেই পারো যে আমার এত যোগ করতে হলো। যোগ তো করলাম, তাহলে এইটুকুনি আমি ভাগ করতে কেন পারব না? যোগ করারই তো দরকার নেই। এদের সমষ্টিটা এদের সমষ্টিটা আমাদের হয় পুরোপুরি ৯ দ্বারা ডিভিজিবল হবে। আর যদি ৯ দ্বারা ডিভিজিবল না হয়, তাহলে এই ৩ টে মান তো বেরোতেই পারে না। এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তুমি এক্সাম্পল আরেকটা নিয়ে নাও। ধরো ১৯ কে ৯ দিয়ে ভাগ করছি। ১৯ এমন একটা সংখ্যা যেটা ৯ দ্বারা ভাগ যায় না। তাহলে কি হবে? ৯ দুগুণি ১৮, কত? ১, দশমিক দিয়ে 0, ৯ ১ কে ৯, আবার ১, ৯ ১ কে ৯, এই সরি, এখানে দশমিকের জন্য একটা 0, আবার ৯ ১ কে ৯, এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে? কোনদিনই দেখবা দশমিকের পরে ২ টো সংখ্যা বা ৩ টে সংখ্যা বা ৪ টে সংখ্যায় শেষ হবে না। তাহলে এরম যখন হবে না, তাহলে দেখতেই পাচ্ছ তোমার ফার্স্ট কথা কি দেখবা তুমি? এখানে কটা সংখ্যা আছে? ৯ টা সংখ্যা আছে। তাহলে ৯ টা সংখ্যা যে এদের সমষ্টিটা হয় আমার পুরোপুরি পূর্ণ সংখ্যা বেরোবে, যদি ৯ দ্বারা কাটাকাটি যায়। আর না হলে আমাদের এমন সংখ্যা বেরোবে যেটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। শেষ হবে না। তাহলে ৫০ টাও অসীম না, এটাও অসীম না, এটাও অসীম না। এটা কারেক্ট অ্যান্সার। কোন করারই দরকার নেই অঙ্কটা। বুঝলে? নেক্সট। দৈনিক ৭ ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ৬ দিনে ও ৮ দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক ৮ ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ করবে? ওকে? দেখো, সবার ফার্স্টে আ দৈনিক ৭ ঘন্টা করে কাজ করে A একটা কাজ ৬ দিনে শেষ করে, B একটা কাজ ৮ দিনে শেষ করে। তাহলে আমরা কি ফর্মুলা ইউস করব? M1 D1 T1 ইকুয়াল টু M2 D2 T2। ওকে? M1 মানে ফার্স্টে A কতদিন কাজ করছে? ৬ দিন কাজ করছে, প্রতিদিন ৭ ঘন্টা করে কাজ করছে। এটা সমান সমানই B কতদিন কাজ করছে? ৮ দিন কাজ করছে, কত ঘন্টা করে কাজ করছে? ৭ ঘন্টা করে কাজ করছে। এটাই আমাদের টোটাল ওয়ার্ক। যে কাজ করছে, যত দিন কাজ করছে, প্রতিদিন যত ঘন্টা কাজ করছে। ৩ টাকে গুণ করে দাও, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এখান থেকে আমি বের যদি করি, এই ৭, ৭ ক্যানসেল হয়ে যায়। তাহলে পড়ে থাকে 6A ইকুয়াল টু 8B। কাটাকাটি করলে ৪ দুগুণি ৮, ৩ দুগুণি ৬। তাহলে A/B ইকুয়াল টু ৪/৩। মানে A যদি একদিনে ৪ টে কাজ করে, B তাহলে ৩ টে কাজ করবে। A যদি একদিনে ৪ টে কাজ করে, B তাহলে ৩ টে কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক বের করব। এখানেও A এর মান বসাতে পারো, এখানেও B এর মান বসাতে পারো। আমি এখানটাতেই বসাচ্ছি। বি এর মান কত? বি এর মান ৩ ইউনিট। ইন্টু কত? ৮ আছে, ইন্টু কত? ৭ আছে। হয়ে গেল? এটা আমাদের টোটাল ওয়ার্ক হলো। এই কাজটাই এবার কি বলেছে? তারা একত্রে মানে A আর B মিলে, A প্লাস B মিলে একত্রে দৈনিক ৮ ঘন্টা করে কাজ করে। তাহলে ইন্টু ৮ ঘন্টা। কতদিন কাজ করবে? ইন্টু আমি জানি না। D2 র জায়গায় D2 বসিয়ে দিলাম বা D3 বসিয়ে দিলাম এখানটা। কি হলো? এখানটা আমি D3 বসিয়ে দিই। কারণ D1 এখানটা ব্যবহার করেছি, D2 এখানটা ব্যবহার করেছি, D3 টা এখানে ব্যবহার করব। চলো, A আর B এর সমষ্টি কত? A হচ্ছে ৪, B হচ্ছে ৩। A ৪, B ৩, তাহলে এটাকে যোগ করলে ৪ আর ৩ এ ৭ হচ্ছে। তাহলে ৩ গুণ ৮ গুণ ৭ ইকুয়াল টু ৭ গুণ ৮ গুণ D3। হলো? তাহলে এখান দিয়ে ৭, ৭ কেটে গেল, ৮, ৮ কেটে গেল, D3 এর ভ্যালু কত? ৩। তার মানে তারা যদি মিলে কাজটা করে, তাহলে ৮ ঘন্টা করে কাজ করলে তাদের ৩ দিন সময় লাগবে। ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে? নেক্সট। একটি নল খালি চৌবাচ্চাকে ১০ মিনিটে পূর্ণ করে এবং অপর নল আ এক অপর একটি নল পূর্ণ চৌবাচ্চাকে ১২ মিনিটে খালি করে। ২ টি নল একত্রে খোলা হলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? ওকে? একটু ট্রাই করো।
ওকে, দেখো একটা নল, আমি হচ্ছি এ নল কি করছে 10 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করছে বলে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, মানে জল ভর্তি করছে। অপর একটি নলকে বি নল ধরছি, বি নল কি করছে 12 মিনিটে খালি করছে, তাহলে বিটাকে মাইনাস ধরছি যে খালি করছে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার কত, 5 12 60, তাহলে এটা 6 10 60, এটা 5 12 60। এ 6 মিনিট করে জল ভর্তি করছে 1 মিনিটে, আর বি 5 ইউনিট করে জল খালি করছে 1 মিনিটে। তাহলে এ আর বি যদি দুটো নল খোলা থাকে তাহলে কি চেঞ্জ হবে, 1 মিনিটে এ 6 ইউনিট ভর্তি করবে, আর বি নল 1 মিনিটে 5 ইউনিট খালি করবে। তাহলে টোটাল 1 মিনিটে 6 থেকে 5 বাদ দিয়ে 1 ইউনিট আমার ভর্তি হচ্ছে। ক্লিয়ার? টোটাল আমার এ 6 ইউনিট ভর্তি করছে 1 মিনিটে, বি 5 ইউনিট খালি করছে 1 মিনিটে। তাহলে টোটাল 1 মিনিটে 6 ইউনিট ভর্তি হলো, 5 ইউনিট খালি হলো, মানে 1 মিনিট আমার অল ওভার ভর্তি হলো। ঠিক আছে? তাহলে এ আর বি মিলে যদি 1 মিনিটে 1 ইউনিট ভর্তি করে, তাহলে 60 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে? 60/1 মিনিট মানে 60 মিনিট। 1 মিনিটে যদি 1 ইউনিট ভর্তি হয় তাহলে 60 ইউনিট ভর্তি হতে 60 মিনিট সময় লাগবে। এবার আমাকে বলেছে যে কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে। ঘন্টায় চেয়েছে, আর আমার এটা 60 মিনিটে বেরোলো। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট। এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? চলো ট্রাই করো। ওকে, আচ্ছা দেখো, এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটছে। সে একটা সেতুকে 15 মিনিটে অতিক্রম করছে। তাহলে সে যে ডিসটেন্সটা অতিক্রম করছে সেটাই সেতুর দৈর্ঘ্য। সে 5 কিলোমিটার/ঘন্টা বেগে 15 মিনিটে একটা সেতু অতিক্রম করছে। তাহলে যে ডিসটেন্সটা সে অতিক্রম করলো সেটাই তো সেতুর দৈর্ঘ্য। তাহলে ডিসটেন্স সমান সমান আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? স্পিড আছে 5 কিমি/ঘন্টা। তাহলে 5 কিমি/ঘন্টা ইনটু টাইম আছে 15 মিনিট। আমি যদি স্পিডকে 5 কিমি/ঘন্টা রাখি তাহলে টাইমটাকে আমার কি ঘন্টায় নিয়ে যেতে হবে। কারণ স্পিডের ইউনিট যেটা, টাইমের ইউনিট যেটা, সেটা সিমিলার হতে হবে। মানে কিলোমিটার/ঘন্টা থাকলে ঘন্টা হতে হবে, মিটার/সেকেন্ড থাকলে সেকেন্ড হতে হবে। এবার অনেকে ভাবতে পারে না আমি মিটার/সেকেন্ডই নিয়ে নেব। তাহলে তোমার স্পিডটাকে মিটার/সেকেন্ডে নিতে হবে। আবার কেউ যদি ভাবো না আমি স্পিডটাকে কিলোমিটার/ঘন্টাতে রাখবো, টাইমটাকে চেঞ্জ করব। তাহলে টাইমটাকে 15/60 ঘন্টা করে নেব। তাহলে অ্যান্সার বেরোবে এত কিলোমিটার/ঘন্টা ইনটু ঘন্টা সমান সমান এত কিলোমিটার। ওকে? কাটাকাটি করলে 5 দিয়ে 5 12 60, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে সরি 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 4 12। তাহলে 5/4 কিলোমিটার। আচ্ছা 5/4 কিলোমিটার এটাকে আমি যদি মানে ইয়েতে নিতে চাই, মিটারে নিতে চাই, তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করে দেব। তাহলে 5/4 ইনটু 1000, তাহলে 4 250 তে 500, 4 250 তে 1000, কি হলো? একটা 0 এক্সট্রা হয়ে গেল। এই তো। আর 5 ইনটু 250 মানে 1250। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এবার অনেকে যদি ভাবো, এবার যার যেটা সুবিধা। কেউ যদি ভাবো না আমি স্পিডটাকে মিটার পার সেকেন্ডে নেব। তাহলে চলো 5 ইনটু স্পিডকে মিটার পার সেকেন্ডে নিতে চাইলে 5/18 দিয়ে গুণ করতে হবে ইনটু টাইম, তাহলে আমার সেকেন্ডে বের করতে হবে। এখানে 15 মিনিট আছে। মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে বেরিয়ে যায়। ওকে? এবার কাটাকাটি করব। ৩ দিয়ে ৩ ৬ 18, ৩ দিয়ে ৩ ৫ 15, ৬ দিয়ে ৬ 10 60। তাহলে ৫ ৫ 25, ৫ 25 125, 125 ইনটু 10 1250 মিটার আমার সেতুর দৈর্ঘ্য। ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন, ১২৫ মিটার ও ৯৯ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ৪০ কিমি/ঘন্টা ও ৩২ কিমি/ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সেকেন্ড সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? আচ্ছা, পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে মানে একটা ট্রেন যদি এদিক থেকে এদিকে যায়, আরেকটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে। ১ম ট্রেনটা ১২৫ মিটার লম্বা, পরের ট্রেনটা ৯৯ মিটার লম্বা। ১ম ট্রেনটার গতিবেগ ৪০ কিমি/ঘন্টা আর পরের ট্রেনটার গতিবেগ কত? ৩২ কিমি/ঘন্টা। দেখো, সবার ফার্স্ট কথা, যখন দুটো ট্রেন
পরস্পরের দিকে আসুক বা বিপরীত দিকে যাক, যেই দিকেই যাক, সবার ফার্স্টে যেটা আমাদের ডিস্টেন্স হয়, ডিস্টেন্সটা ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি হয়। তাহলে ১২৫, ২২৫, ২২৪, তাই তো? ৯ আর ৫ ১৪, ১, ৯ ১০ ১১, ১২, ১। ওকে? তাহলে ২২৪ মিটার আমাদের কি ডিসটেন্স হয়ে গেল। এইবার আমি দেখব ট্রেন দুটো কি একই দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যাচ্ছে। ট্রেন দুটো বিপরীত দিকে যাচ্ছে। মানে একটা যদি পশ্চিম দিক দিয়ে পূর্বে যায়, আরেকটা ট্রেনটা কি পূর্ব দিক দিয়ে পশ্চিমে আসছে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে। যখন বিপরীত দিকে যায় তখন যেটা আমাদের রিলেটিভ স্পিড হয় বা আপেক্ষিক গতিবেগ সেটা আমাদের যোগ হয়। আর যদি পরস্পর মানে একই দিকে যেত, ধরো দুটোই পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে বা দুটোই দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, তখন আমরা তাদের ডিফারেন্স নিই। ওকে? তাহলে রিলেটিভ স্পিড হয়ে গেল ৪০, ৫০, ৬০, ৭০, ৭২ কিমি পার ঘন্টা। এইবার একই অঙ্কে সবকটা ইউনিট পরস্পরের সাথে লিঙ্ক থাকতে হবে। এখানে মিটার আছে, এখানে কিলোমিটার পার ঘন্টা আছে। তাহলে কি করব? এই কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব। মিটার পার সেকেন্ডে কি করে নেব? ৭২ ইন্টু ৫/১৮। ৫/১৮ দিয়ে গুণ করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। ওকে? এবার আমরা বের করব। দেখো ডিসটেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। এখানটা ডিসটেন্স আছে ২২৪ মিটার। স্পিড আছে ৭২ ইন্টু ৫/১৮ ইন্টু টাইম আমি কত জানি না। ওকে? ১৮ দিয়ে করলে ৪, ১৮ এবং ৭২, ৪ দিয়ে যদি এটাকে কাটি, ৪ ৫ ২০, ২৪, ৪ ৬ ২৪, ৫৬ আর এদিকে ৫। তাহলে টি সমান সমান ৫৬/৫। তাহলে ৫, ১১ এবং ৫৫, দশমিক দিয়ে 0 আনলাম ১০, ৫ দুগুণে ১০। ১১.২ সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার। ৩ নাম্বার অপশনটা সঠিক উত্তর। যে ট্রেন দুটি পরস্পরকে ১১.২ সেকেন্ডে অতিক্রম করবে। ওকে? নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব ৩ ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ৯ ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ ৪ কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? ওকে? ভিডিওটাকে তোমরা একটু পজ করবে, পজ করে নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে? এই অঙ্কটা অনেকেই আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা একটু গন্ডগোল করে। ওকে? কারণ মানে কোয়েশ্চেনের কনসেপ্ট হয়তো অনেকে বুঝতে পারে না এইজন্য। অনেকে পারে, অনেকে পারে না। এবার সেটা ঠিক আছে। তোমরা সবাই ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করবে। ঠিক আছে? ফার্স্ট এ দেখো কি বলেছে। একটা নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব ৩ ঘন্টায় যায়। কতটা দূরত্ব ৩ ঘন্টায় যায় বলেনি কিন্তু। একটা নির্দিষ্ট দূরত্ব ৩ ঘন্টায় যায়। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ৯ ঘন্টায় যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই দূরত্ব অনুকূলে গেলে ৩ ঘন্টা সময় লাগে, প্রতিকূলে গেলে ৯ ঘন্টা সময় লাগে। কত দূরত্ব আমি জানি না, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব, যেই দূরত্ব অনুকূলে গেলে ৩ ঘন্টা লাগে সেই দূরত্বই প্রতিকূলে গেলে ৯ ঘন্টা লাগে। তাহলে অনুকূল মানে ডাউনস্ট্রিম আর প্রতিকূল মানে আপস্ট্রিমে যাওয়া দূরত্ব, ওদের টাইমের রেশিও কত? ৩ ঘন্টা ইস টু ৯ ঘন্টা। ওকে? তাহলে এখান থেকে যদি আমি স্পিডের রেশিও করি, ডিসট্যান্সটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে স্পিডের রেশিও উল্টে যায়। 9 ইস টু কত? 3। কাটাকাটি করলে ৩ তিরিককে ৯, ৩ এককে ৩, ৩:১। যদি ডাউনস্ট্রিম মানে অনুকূলে গতিবেগ ৩ ইউনিট পার ঘন্টা হয়, তাহলে আপস্ট্রিম প্রতিকূলে গতিবেগ ১ ইউনিট পার ঘন্টা হবে। ওকে? ডাউনস্ট্রিমের গতিবেগ আর আপস্ট্রিমের গতিবেগ অনুপাত দিয়ে দিয়েছে। ডাউনস্ট্রিমের গতিবেগ এবং আপস্ট্রিমের গতিবেগের অনুপাত দিয়েছে। এখান থেকে আমি যদি বোটের স্পিড বের করি, বোটের স্পিড কি হয়? এই দুটো অনুপাতের সমষ্টি, ৩ আর ১ এ ৪। আর এখান থেকে যদি আমি স্রোতের গতিবেগ বের করি স্ট্রিম, তাহলে কি হবে? এই ৩ থেকে ১ মাইনাস তার মানে ২। ক্লিয়ার? ওকে। এবার আমাকে বলেছে স্থির জলে নৌকার বেগ ৪ কিমি পার ঘন্টা। আমাকে স্থির জলে নৌকার বেগ আমি ৪ ইউনিট বেরিয়েছে। স্থির জলে নৌকার বেগ ৪ ইউনিট বেরিয়েছে। এই ৪ ইউনিটের ভ্যালু ৪ কিমি পার ঘন্টা। তাহলে ২ ইউনিটের ভ্যালু কত? ২ কিমি পার ঘন্টা। কোশ্চেনে বলেছে স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগ ঘন্টায় ২ কিলোমিটার। মানে ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বাই চান্স ধরো, এটা তো হয়ে গেল। বাই চান্স ধরো তোমাকে নৌকার গতিবেগ এখানে ৪ আছে তো, তোমাকে নৌকার গতিবেগ ধরো ৮ বলে দিল যে ৮ কিমি পার ঘন্টা। তাহলে কি করতাম? এই যে ৪ ইউনিট বেরোলো, এই ৪ ইউনিটের ভ্যালু ৮ কিমি পার ঘন্টা। তাহলে ১ ইউনিটের ভ্যালু ২ কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? ২ ইউনিটের ভ্যালু ২ দুগুণে ৪ কিমি পার ঘন্টা। তখন অ্যান্সার ৪ আসতো। কিন্তু এখানে ডেটাটা ম্যাচ করে গেছে যে ৪ ইউনিটের ভ্যালু ৪ কিমি পার ঘন্টা, তাহলে ২ ইউনিটের ভ্যালু ২ কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট। একটি পরীক্ষায় ৩১০ নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র ২৮% নম্বর পায় ও ৯৩ নম্বরের জন্য ফেল করে যায়।
একটি ছাত্র বা ওই ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, মানে পরীক্ষার পুরো নাম্বার কত বা ফুল মার্কস কত আর কি। চলো একটু ট্রাই করো, তোমরা একটু টাইম দিই, করো। ওকে, শুরু করি নাকি? দেখো, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার আমি ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার। এক্স এর মধ্যে কত পেলে সে পাস করে? 310 পেলে সে পাস করে। সে পেয়েছে কত? সে পেয়েছে এক্স এর 28%। এক্স এর 28%। এখানটা সে পেয়েছে এক্স এর 28% এবং 93 নম্বরের জন্য ফেল করেছে। মানে 310 থেকে 93 নম্বর কম পেয়েছে সে। সে 310 থেকে 93 নাম্বার কম পেয়েছে, যে 28% নাম্বার পেয়েছে। এবার বলেছে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত, মানে এক্স এর মান কত। দেখো, এক্স এর যে 28% পেয়েছে, এক্স 28% পেয়েছে, সে যদি এই নম্বরের সাথে আরো 93 নাম্বার পেত, এক্স এর যে 28% পেয়েছে সে যদি আরো 93 নাম্বার পেত, তাহলে সে পাস করতো। আর পাস করতো মানে সে 310 নাম্বার পেত। এটাও 5 নাম্বার, এক্স এর 28% 93 যোগ, এটাও 5 নাম্বার, 310। ওকে, একটুখানি এটা মুছে দিই কারণ জায়গা লাগবে। তাহলে এটা সমান সমান এক্স ইন্টু 28/100 ইকুয়াল টু 310 থেকে 93টা মাইনাস করব, এখানটা মাইনাস করে নিচ্ছি। 310 থেকে 93, এটা 7, এটা 10, 1, এটা 2, 2। বা এভাবেও করতে পারো, 310 থেকে 100 বাদ দিচ্ছি, তাহলে 210, আর 7 এক্সট্রা দিয়েছি, 217। ওকে, কত দিয়ে কাটাকাটি যায়? কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে। 217 3 দিয়ে যায়, 28 3 দিয়ে যায় না, ঠিক আছে। 7 দিয়ে করি। 7 দিয়ে করলে 4 7 28, 7 দিয়ে করলে 3 7 21, 7 1 কে 7 31। তাহলে 4 দিয়ে করলে 4 25 100, তাহলে x এর ভ্যালু কত? 31 ইন্টু 25। 25 1 কে 25, 2, 3 25 75, 76 77। তাহলে পুরো নাম্বার বা সম্পূর্ণ নাম্বার ছিল 775, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? কত হতে হবে? ওকে, দেখো, যখন সে 35 টাকায় বিক্রি করছে তখন তার 40% লাভ হচ্ছে। 100% এর জিনিসকে আমি 40% লাভে বিক্রি করছি, তার মানে 140% এ বিক্রি করছি। আমার কোনো কিছুর ক্রয় মূল্য 100% টাকা হয়, সেটাকে 40% লাভে বিক্রি করছি, মানে 140% এ বিক্রি করছি। তাহলে এই যে 35 টাকাটা, সেটা 140% এর ভ্যালু। তাহলে 35 টাকাটা কতর ভ্যালু? 35 টাকাটা 140% এর ভ্যালু। আমাকে বের করতে হবে 60% লাভ পেতে। আচ্ছা, ধরো 100% জিনিস আমি 60% লাভ করছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 160%। তাহলে আমাকে বের করতে হবে 160% এর ভ্যালু কত? তাহলে ইনটু 160%। এটা আমি ডিরেক্ট এক লাইনে করলাম। তোমরা যদি ডিটেইলস এ করতে চাও, দেখো ফার্স্টে কি হবে? 100% এর ক্রয় মূল্য, তার উপর 40% লাভ করছি, মানে 140% এ বিক্রি করছি। তাহলে এটা প্রাথমিক বিক্রয় মূল্য। এটার ভ্যালু কোশ্চেনে 35 দিয়ে দিয়েছে। তাহলে একের ভ্যালু কত? 35/140%। ওকে, এবার আমাকে বের করতে হবে 60% লাভ। 60% লাভ মানে 160% বিক্রি করলে কত করতে হবে? 35/140% ইন্টু 160%। এখানে তোমাদের ৩ টে লাইন করতে হচ্ছে, এখানে তোমাদের শুধু একটা লাইন করতে হচ্ছে। পরীক্ষার হলে আমরা এরকম মেথড ট্রাই করব যাতে কম টাইম লাগে। ওকে, এগুলো ক্লিয়ার করে দিই, বা থাকলে অসুবিধা নেই, থাকুক। কাটাকাটি করলে 0 র সাথে 0 কাটে, 7 দিয়ে 7 দুগুনি 14, 7 দিয়ে 5 7 35, 2 দিয়ে 8 দুগুনি 16, তাহলে 5 8 40 টাকা। তাহলে যদি আমি ওই দ্রব্যটাকে 40 টাকা, মানে 4 নাম্বার অপশনে যদি বিক্রি করি, তাহলে আমার 60% লাভ হবে। আর যদি 35 টাকায় বিক্রি করি, তাহলে আমার 40% লাভ হবে। ক্লিয়ার? চলো নেক্সট। জয়া 14,800 টাকা 8.5% হার সরল সুদে 6 মাসের জন্য বিনিয়োগ করে। 6 মাস পরে সে কত টাকা সুদ পাবে? ওকে, আচ্ছা, নরমাল কনসেপ্ট আমাদের, সরল সুদ যেহেতু, ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল
মানে 14,800 ইন্টু রেট অফ পার্সেন্ট মানে 8.5% ইন্টু টাইম। আচ্ছা টাইমটা কি হবে? দেখো 6 মাস আছে, 6 মাস মানে আমাকে সবসময় এই ফর্মুলাতে টাইমটা আমার বছরে হয়। তাহলে হাফ বছর লিখে দেবো। তাহলে প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম ডিভাইডেড 100, এটাই তো ফর্মুলা। চলো একটা দুটো, একটা দুটো, 2 দিয়ে কাটলে 7 দুগুনি 14, 4 দুগুনি 8, দশমিকটা তুলে দিই, নিচে আমরা 10 আনি। আচ্ছা 10 এনে কি কোনো লাভ হবে? হ্যাঁ, 5 দিয়ে যদি করি 5 একে 5, 5 7টা 35, 5 দিয়ে যদি করি 5 দুগুনি 10, 2 দিয়ে করলে 3 দুগুনি 6, 14, 7 দুগুনি 14, তাহলে 37 ইন্টু কত 17। এবার দেখো আমরা গুণ করব না। কেন গুণ করব না? আমরা দেখতে পাচ্ছি সবকটার অপশনের ইউনিট ডিজিট আলাদা আছে। যেহেতু সবকটা অঙ্কের ইউনিট ডিজিট আলাদা আছে এই জন্য আমরা এটাকে গুণ করব না। কিন্তু কি করব? এটাকে আমরা করব ইউনিট ডিজিটের কনসেপ্টে। 7 7 49, 9 আমার ইউনিট ডিজিট, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যখন আমরা দেখব ইউনিট ডিজিট গুলো সব আলাদা আলাদা আছে তখন আমরা ইউনিট ডিজিটকে প্রেফার করব। যদি ইউনিট ডিজিট সেম থাকে তখন ডিজিটাল সামকে প্রেফার করব। যদি ডিজিটাল সামও সেম থাকে তখন আমরা ডিভিজিবিলিটি রুলকে চেক করব। আর যদি কোনোটাই একমাত্র কাজ না করে তখন আমাদের বাধ্য হয়ে গুণটা করতে হবে। ওকে, চলো নেক্সট করো। একটি কোম্পানির আয় প্রতি বছর 25% করে বৃদ্ধি পায়। যদি 2017 সালে আয় 3,12,000, না 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 না, একক দশক শতক হাজার অযুত লাখ, 31,25,000 টাকা হয়, তবে 2015 সালে আয় কত ছিল? মানে তোমাকে আগের আয়টা জানতে চেয়েছে। 17 আয় দিয়ে দিয়েছে, 15 আয় জানতে চেয়েছে। একটু ট্রাই করো। ওকে, ওকে, দেখো ফার্স্টে আমার ধরো 2015 সালে আমার আয় ধরো 100% ছিল। তাহলে 2016 সালে কত হবে? এর 25% বাড়বে মানে 125% আয় হবে। 2017 সালে কত হবে? 125% এর 25% বাড়বে। তার মানে তার 125% হবে। ওকে? এটা আমাদের পার্সেন্টেজের কনসেপ্টে গেল। আমরা যদি পার্সেন্টেজ কনসেপ্টে না করি, আমরা যদি রেশিও ফরম্যাটে করি, 25%, 25% মানে 1/4, মানে যদি আমার আগে ৳4 আয় ছিল, এখন তাহলে ৳5 আয় হবে। আবার যদি ৳4 আয় থাকে, আবার তাহলে ৳5 হবে। এভাবে করতে পারো। অথবা যদি আমি ডিরেক্ট একদম নরমাল পাতি অঙ্ক ভাষায় করি, আমার আয় ছিল 2015 সালে X টাকা। ১ম বছর আয় বেড়েছে 25%, তাহলে এর 5/4 গুণ হয়েছে। কারণ 25% মানে 1/4, 4 এর মধ্যে 1 বেড়েছে 5/4। 2017 সালে এর 5/4 গুণ হয়েছে। এর ভ্যালু কোয়েশ্চেনে বলেছে ৩১,২৫,০০০ টাকা। ৫ দিয়ে যদি করি ৫ ৬ ৩০, ৫ দুগুনি ১০, ৫ ৫ ২৫, ৩টে 0। ৫ দিয়ে করলে ৫ একে ৫, ৫ দুগুনি ১০, ৫ ৫ ২৫, ৩টে 0। তাহলে x সমান সমান 4 গুণ ৪ গুণ ১২৫, 0 0 0। ৪ দিয়ে ১২৫ কে গুণ করলে ফার্স্টে তো ৩টে 0 হচ্ছে, ৪ ৫ ২০, ২, ৪ ১২ ৪৯, ৪৯, ৫০। আর এর সাথে ৪ গুণ করলে দেখো শুধু ৪ ৫ ২০ হবে। আর ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫। তাহলে টোটাল আমার ৬টা শূন্য ২ এর পরে। ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা, ২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। ৫৫ লিটার ফলের শরবতে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত 4:1। আরো কত লিটার জল ঢাললে নতুন মিশ্রণে ফলের রস ও জলের অনুপাত 2:1 হবে? আচ্ছা, ফার্স্টে ফলের রস মানে ফ্রুট জুস আর ওয়াটার, তার রেশিও কত আছে? 4:1। আমি কিছুটা জল যোগ করেছি, তার ফলে নতুন অনুপাত হয়ে গেছে 2:1। এবার দেখো, আমার আগে ওই মিশ্রণে যতটা ফলের রস ছিল, এখনো ওই মিশ্রণে ফলের রসের পরিমাণটাও সেম থাকবে। আমার জল বেড়েছে, ফলের রসের কোনো চেঞ্জ হয়নি, তাহলে ফলের রসের পরিমাণটা সেম থাকবে। এখানে দেখো প্রথমে ছিল ফলের রস 4 ইউনিট, এখন হয়ে গেছে 2 ইউনিট, দুটো আলাদা। তাহলে সবার ফার্স্টে আমি ফলের রসটাকে সেম করব। তাহলে ৪ আর ২, ৪ আর ২ এর লসগু কত হয়? ৪।
তাহলে 2 জায়গাতে 4 আনবো আমি। এখানে তো 4 আছেই, এটাকে নিয়ে কিচ্ছু চেঞ্জ করব না। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 2 একে 2। আমার নতুন অনুপাত এটা হয়ে গেল। এটা কোনো রেখে লাভ নেই। 4:2 আমাদের নতুন অনুপাত। ওকে? তাহলে ফলের রস সেম আছে। জল আমার 1 থেকে 2 মানে 1 ইউনিট আমি এড করেছি। ওকে? এবার আমরা 1 ইউনিটের মানটা কোথা থেকে বের করব? আমার ১ম এ যে ফলের রসটা ছিল এখানটা, মানে যে শরবতটা ছিল, তার পরিমাণ ছিল কত? 55 লিটার। এবার তুমি দেখো, ১ম ফলের রসে ৪ ইউনিট আমার ফলের রস আছে, ১ ইউনিট আমার জল আছে। তাহলে টোটাল আমার কত ইউনিটের মিশ্রণ হচ্ছে? ৫ ইউনিটের মিশ্রণ হচ্ছে। ৪ ইউনিট ফলের রস, ১ ইউনিটের জল। তাহলে টোটাল শরবতটা ৫ ইউনিটের। এই ৫ এর ভ্যালু ৫৫ লিটার বলে দিয়েছে। তাহলে ১ এর ভ্যালু কত? ৫ × ৫৫। ১ এর ভ্যালু ১১ লিটার। তাহলে এবার দেখো জল আমি ১ ইউনিটই মিশিয়েছি। তাহলে ১ এর ভ্যালু ১১ লিটার। তারপরে আমি ১১ লিটার জল মিশিয়েছি। ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে ২৫৬০ টাকা এবং ২০০০ টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে ১১০৫ টাকা লাভ হলে এ ৩২০ টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? চলো ট্রাই করো। ওকে? দেখো, আমাকে এর টাকার পরিমাণ বলে দিয়েছে, বি এর টাকার পরিমাণ বলে দিয়েছে। ৩ জনেই ১ বছরের জন্য আয় করে বলে দিয়েছে। মোট লাভ বলে দিয়েছে, এর লাভ বলে দিয়েছে। আমাকে বের করতে হবে সি কত টাকা নিয়োজিত করেছিল। দেখো, এ, বি, সি ৩ জনের ইনভেস্টমেন্টের রেশিও ফার্স্ট এ বের করব। এ ২৫৬০ টাকা ইনভেস্ট করেছে কতদিনের জন্য? ১২ মাসের জন্য। ইস টু বি ২০০০ টাকা ইনভেস্ট করেছে ১২ মাসের জন্য। ইস টু সি এক্স টাকা ইনভেস্ট করেছে ১২ মাসের জন্য। এক্স এর পরিমাণটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে? এইবার দেখো, এখান থেকে আবার এ, বি, সি ৩ জনের রেশিও আমি বের করলাম। এবার আমাকে শুধু এর পরিমাণটা বলে দিয়েছে এ ৩২০ টাকা লাভ করে। আর দুজনের ইনভেস্টমেন্টের রেশিও আমি জানি। তাহলে এখান থেকে আমি ম্যাক্স টু ম্যাক্স কি বের করতে পারবো? বি কত টাকা পাবে সেটা বের করতে পারবো। আমরা আগে সেটাই করব। এ আর বি এর ইনভেস্টমেন্ট রেশিওটা একটু যদি কাটাকাটি করি, এটা ২৫৬০ ২০০০ হয়ে যাচ্ছে। ১২, ১২ কেটে গেল। দুটো 0, একটা 0, একটা 0 কেটে গেল। কত দিয়ে করব? ৪ দিয়ে করলে ৪, ৬, ২৪, ৪ ৪ ১৬। ৪ দিয়ে করলে ৪ ৫ ২০, ৫০। ২ দিয়ে করলে ৩২ দুগুণে ৬৪, ২ দিয়ে করলে ২৫ দুগুণে ৫০। তাহলে এ যদি ৩২ ইউনিট টাকা পায় লাভের থেকে, তাহলে বি ২৫ ইউনিট টাকা পাবে। এ যদি ৩২ ইউনিট টাকা লাভের থেকে পায়, তাহলে বি ২৫ ইউনিট টাকা পাবে। কোশ্চেনে বলেছে এ ৩২০ টাকা পেয়েছে। এ ৩২০ টাকা পেয়েছে, তার মানে ৩২ এর কত? ১০ গুণ টাকা পেয়েছে। তাহলে বি কত পাবে? ২৫ এর ১০ গুণ টাকা মানে ২৫০ টাকা। ভালো করে বুঝবে। এ ৩২০ টাকা পেল, বি ২৫০ টাকা পেল। এ আর বি মিলে ক টাকা পেল? এ পেল ৩২০, বি পেল ২৫০। তাহলে দুজনে মিলে 0, ৫ আর ২ ৭, ৩ আর ২ ৫। দুজনে মিলে ৫৭০ টাকা পেয়েছে। ১১০৫ টাকা আমার মোট লাভ হয়েছে। তার মধ্যে দুজনে মিলে ৫৭০ টাকা পেয়েছে। তাহলে সি ক টাকা পাবে? মাইনাস করি মোটের থেকে। ৫, ৭ আর ৩ এ ১০, ৬, ৬ আর ৫ এ ১১। সি তাহলে ৫৩৫ টাকা পাবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি সি ৫৩৫ টাকা পাবে। এইবার আমরা হয় এ আর সি এর রেশিও বের করতে পারি, অথবা আমরা বি আর সি এর রেশিও বের করতে পারি। হয় এ আর সি এর রেশিও বের করব বা বি আর সি এর রেশিও বের করব। ওকে? চলো এগুলো একটু বুঝে দিই। যেহেতু আমার পাশাপাশি বি আর সি আছে, আমরা বি আর সি এরটাই বের করছি। দেখো, ১ সেকেন্ড। বি কত পেয়েছিল? বি আমার ২৫০ টাকা পেয়েছিল, তাই তো? ও ৩২০, এটা ২৫০। আচ্ছা, বি আর সি এর রেশিও যদি করি, তাহলে এখান দিয়ে ১২, ১২ ক্যানসেল হয়ে যায়। তাহলে ২০০০ ইস টু এক্স। এটা হচ্ছে তাদের প্রফিটের রেশিও হয়ে গেল। বি যদি ২০০০ টাকা পায়, তাহলে সি তাহলে এক্স টাকা পাবে। আর কোশ্চেনে আবার দেওয়া আছে, মানে আমি বের করলাম, বি ২৫০ টাকা পেয়েছে যখন, সি তখন ৫৩৫ টাকা পাবে। তাহলে দুটো সেম।
এটাও প্রফিটের রেশিও, এটাও প্রফিটের রেশিও, কাটাকাটি করব 0 0 25 দিয়ে করলে 8, তাহলে এক্স এর ভ্যালু 8 ইন্টু 535, তাহলে 5 আটা 40, 4 3 আটা 24, 25 26 27 28, মানে কত 2, আর 5 আটা 40 41 42, তাহলে সি 4280 টাকা ইনভেস্ট করেছিল, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। সি 4280 টাকা ইনভেস্ট করেছিল, অর্থাৎ এ অপশন সঠিক উত্তর। ওকে, নেক্সট 2430 টাকা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়, তাহলে এক্স কত টাকা পাবে? চলো ট্রাই করো। ওকে, শুরু করি নাকি? দেখো ভালো করে বুঝবে, এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করা হয়েছে, তাদের প্রাপ্ত টাকা থেকে 5 টাকা, 10 টাকা, 15 টাকা যদি কমিয়ে দিই, তাহলে তাদের অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 টাকা। মানে ধরো এক্স আমার ধরো 50 টাকা পেল, তাহলে ওর থেকে 5 টাকা বাদ দিলে 45 টাকা হচ্ছে অবশিষ্ট টাকা। ওয়াই ধরো 100 টাকা পেল, তার থেকে 10 টাকা বাদ দিলে 90 টাকা হচ্ছে তার অবশিষ্ট টাকা। জেড ধরো 150 টাকা পেল, তার মধ্যে 15 টাকা বাদ দিলে যেটা হয় সেটা আমাদের অবশিষ্ট টাকা। তাদের অনুপাত 3:4:5 বলে দিয়েছে। এক্স এর থেকে আমি 5 টাকা কমাচ্ছি, ইস টু ওয়াই এর থেকে আমি 10 টাকা কমাচ্ছি, ইস টু জেড এর থেকে আমি 15 টাকা কমাচ্ছি। এদের অনুপাত 3:4:5। আচ্ছা, তিনজনে মিলে মোট ক টাকা পেয়েছিল? তিনজনে মিলে মোট 2430 টাকা পেয়েছিল বলে দিয়েছে কোশ্চেনে। কিন্তু এই যে অনুপাতটা, এই অনুপাতটার কি সমষ্টি? মানে এই 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট যোগ করলে কি আমার 2430 হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এক্স এর থেকে 5 টাকা কমিয়েছি, ওয়াই এর থেকে 10 টাকা কমিয়েছি, জেড এর থেকে 15 টাকা কমিয়েছি। তুমি যদি বলো এদের সমষ্টি থেকে, আমি যদি বলি যে এক্স ওয়াই জেড এর সমষ্টি থেকে মোট ক টাকা কমিয়েছি, তাহলে এক্স এর থেকে 5 টাকা, ওয়াই এর থেকে 10 টাকা, জেড এর থেকে 15 টাকা, মানে যোগ করলে 5 আর 5 10, 30 টাকা। তিনজনের সমষ্টি থেকে আমি 30 টাকা কমিয়েছি। তাহলে অবশিষ্ট টাকাটা কত? এই 2430 থেকে 30 টাকা কমালে যেটা হবে 2400, এটা হচ্ছে অবশিষ্ট টাকা। এই টাকাটা 2400 টাকাটা এখন তিনজনের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ হয়েছে। ওকে, চলো। এক্স যদি 3 ইউনিট টাকা পায়, ওয়াই যদি 4 ইউনিট টাকা পায়, জেড যদি 5 ইউনিট টাকা পায়, তাহলে তিনজনে মিলে কত পাচ্ছে? 3 আর 4 7, 7 আর 5 12 ইউনিট টাকা। 12 ইউনিট টাকার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 2400 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 12 দুগুণে 24, 200 টাকা। তাহলে এক্স পেয়েছে 3 ইউনিট টাকা। তাহলে 3 এর ভ্যালু কত? 3 দুগুণে 600 টাকা। তাহলে এক্স মাইনাস 5 হচ্ছে 600 এর ভ্যালু। কেন? এক্স এর থেকে যখন 5 টাকা কমাচ্ছি তখন সে 600 টাকা পাচ্ছে। এক্স এর থেকে যখন 5 টাকা কমাচ্ছি তখন তার কাছে অবশিষ্ট 600 টাকা থাকছে। তাহলে এক্স টোটাল কত টাকা পাবে? ওই 5 টাকা যোগ করে দাও, 605 টাকা। এক্স টোটাল কত পাবে? ওই 5 টাকা যোগ করে দাও, 605 টাকা। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এইবার এই অঙ্কে তোমরা বের করবা ওয়াই টোটাল কত টাকা পাবে, হোমওয়ার্ক থাকবে। আর জেড তোমার টোটাল কত টাকা পাবে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই করে কমেন্টে অ্যান্সার জানাবে। ওকে, নেক্সট 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? ওকে, ফর্মুলা M1 D1 বাই W1। এখানটা টি কেন নিচ্ছি না? কারণ প্রতিদিন কত ঘন্টা কাজ করে এখানে বলেনি। সমান সমান M2 D2 বাই W2। M1 কত? প্রথমে 72 জন কাজ করছে। D1 কত? 21 দিন কাজ করছে। বাই W1 কত? 280 মিটার লম্বা কাজ করছে। 280 মিটার লম্বা দেওয়াল তৈরি করছে। সমান সমান M2 কত? জানি না। D2 কত? 18 দিন কাজ করছে। বাই W2 কত? 100 মিটার দেওয়াল তৈরি করছে। 0 0 কাটলাম। আ 3 কত দিয়ে করব? 7 দিয়ে করলে 4 7 28, 7 দিয়ে করলে 3 7 21, 4 দিয়ে করলে 4 একে 4 32, 4 8 32, 18 18 ক্যানসেল হয়ে যাচ্ছে। তাহলে এই 3 আর এই 10 গুণ হলে M2 এর ভ্যালু কত বেরোবে? 30 বেরোচ্ছে। ঠিক আছে? তাহলে 30 কোথায় আছে? 1 নাম্বার অপশনে আছে। তাহলে ওটা কারেক্ট অ্যান্সার। যে তারা কতজন করবে? 30 জন ওই কাজটা 18 দিনে করলে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। ওকে, নেক্সট করো।
180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে ধাবমান। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? ওকে, দেখো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করছে। একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করুক, একটা লাইট পোস্টকে অতিক্রম করুক, একটা খুঁটিকে অতিক্রম করুক, যখন এদেরকে অতিক্রম করে তখন ট্রেনটা অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্য যায়। তাহলে এখানটা ডিসটেন্স আমার কত? 180 মিটার। স্পিড আমার কত? 54 কিমি পার ঘন্টা। যেহেতু কিমি পার ঘন্টা আছে ওটাকে আমি একবারে 5/8 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড বের করে দিলাম। তাহলে এখান থেকে আমি কি করব? ডিসটেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। ডিসটেন্স আছে 180 মিটার, স্পিড আছে 54 ইনটু 5/18। তাহলে টাইম আমার কত? আমাকে বের করতে হবে। ওকে? কত দিয়ে করব? কাটাকাটি যদি করি 18 দিয়েই করি। ৩ ৮ 54, ৩ দিয়ে করলে ৩ ৬ 18 60, আর ৫ দিয়ে করলে ৫ ১২ 60। তাহলে টাইম কত বেরিয়ে গেল? ১২ সেকেন্ড। মানে ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। যদি কোন কোয়েশ্চেন বুঝতে না পারো আমাকে কিন্তু ওটা কমেন্টে জানাবে। ওকে? পরের কোয়েশ্চেন। এক ছাত্র ৩২% নম্বর পেয়ে ১২ নম্বরের জন্য ফেল করে। অপর ছাত্র ৪২% নম্বর পেয়ে ২৮ নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? ওকে, দেখো, পরীক্ষার সর্বোচ্চ নম্বর আমার ১০০% সবসময় হয়। একজন কত পেয়েছে? একজন ৩২% নম্বর পেয়েছে। আর এটা যদি পাস নাম্বার হয়, পাস নাম্বারের থেকে এ কত কম পেয়েছে? ১২ নাম্বার কম পেয়েছে। আরেকজন ৪২% নম্বর পেয়েছে। যে পাস নাম্বারের থেকে ২৮ নম্বর বেশি পেয়েছে। তাহলে আমি যদি ৩২ থেকে ৪২% এর মধ্যে ডিফারেন্স দেখি, তাহলে সেটা 10% ডিফারেন্স। আর যদি এখান থেকে আমি নাম্বারের ডিফারেন্স দেখি, তাহলে কত হচ্ছে? ১২ আর ২৮ এ ২৮, ২৯, ৩০, ৪০, ৪০ নাম্বারের ডিফারেন্স। আচ্ছা, অনেকেই বলতে পারে ২৮ আর ১২ র ডিফারেন্স তো মাইনাস হবে। কিন্তু মাইনাস না। আমি ডিফারেন্স মানে কি বলছি বলতো? এখান থেকে এইটুকুনির গ্যাপ কত? তাহলে সবার ফার্স্টে ৩২% থেকে পাস করার জন্য আমার ১২ যোগ করতে হবে। আবার পাস নাম্বার থেকে ৪২% পাওয়ার জন্য আমার ২৮ যোগ করতে হবে। তাহলে টোটাল আমি কত যোগ করছি? ৪০ যোগ করছি। ২৮, ২৯, ৩০, ৪০ যোগ করছি। ওকে? তাহলে এই যে 10% এর ভ্যালু ৪০ নাম্বার। তাহলে পরীক্ষা হয়েছিল আমার 100% এ। তাহলে 100% এর ভ্যালু কত? ১০ গুণ হলো ৪০০ নাম্বার। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার ৪০২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওকে। যারা করছো করো, যাদের হয়ে গেছে মানে এটা তো খুব সোজা কোয়েশ্চেন, হয়ে যাওয়ারই কথা, মানে ১০ সেকেন্ডের মধ্যেই হয়ে যাওয়ার কথা। দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমার a% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বাড়বে 2a প্লাস a স্কয়ার বাই 100%। তাহলে 2 এর ভ্যালু এখানে 25 বলেছে। তাহলে 25 দুগুনি 50 যোগ a স্কয়ার, 25 এর স্কয়ার কত? 625 বাই 100, তার মানে 6.25। 50 যোগ 6.25%, তাহলে 56.25%। তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? 56.25%। ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো ৫০ নাম্বার কোয়েশ্চেন, হাফ সেঞ্চুরি হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? বলো। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত সেমি? ওকে, দেখো ফর্মুলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4
ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে √3/4 a স্কোয়ার। এ হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কত হবে? √3/4। একটি বাহু মানে 12, 12 স্কোয়ার 144। 4 দিয়ে করলে 3 4 12, 4 6 24, তাহলে 36√3 বর্গ সেন্টিমিটার কারেক্ট অ্যান্সার। 36√3 কোথায় আছে? এই যে ডি অপশনে আছে, ওটা কারেক্ট অ্যান্সার। যে ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে 36√3 বর্গ সেন্টিমিটার। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটাকে ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধু-বান্ধবের সাথে একটুখানি শেয়ার করে দিও। কোন রকম ক্লাসে যদি ডাউট হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? আর যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে অবশ্যই চেষ্টা করবা ওগুলো করার। ঠিক আছে? চলো এইটুকুনি আজকের জন্য বাই।